সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গতদিন কেমিস্ট্রি ক্লাসে আমরা দ্রবণ নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা দ্রাব্যতা নিয়ে পড়বো। তা গতদিন তোমরা অনেকেই আমাদের যে ছবি বা ভিডিওটা ভালোভাবে দেখতে পারোনি, কিছুটা ঝাপসা দেখেছো, অনেকে সেটা বলেছো। সে কারণে আমরা গতদিনের পরটা কিছুটা আমরা আজকে আবার রিভিউ করব। তা আমি তোমাদের সাথে আছি, তোমাদের কেমিস্ট্রি টিচার আশিস চৌধুরী। তা চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে আসো যে গতদিন আমরা দ্রবণ নিয়ে একটু আমরা আলোচনা করেছিলাম, একটু দ্রবণ সম্পর্কে আরেকটু জেনে নেই যে কাকে আমরা দ্রবণ বলবো। যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলতেছি। এটা কতদিন আমরা পড়েছিলাম, তারপর আজকে আমরা রিপিট করতেছি। দুই বা ততোধিক পদার্থের সমসত্ব কথাটা অবশ্যই এটা মনে রাখতে হবে। সমসত্ব মিশ্রণকে আমরা কি বলবো? দ্রবণ বলবো। তা আমরা জানি যে দ্রবণের দুইটি অংশ থাকে। সাধারণত যেটা পরিমাণে বেশি থাকে তাকে আমরা দ্রাবক, আর যেটা পরিমাণে কম থাকে তাকে আমরা দ্রব বলতেছি। তাহলে দ্রাবক ও দ্রবের যোগফলটাই হলো দ্রবণ। দেখো আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। তা প্রথমে আমরা দেখে নেব যে দ্রবণের বৈশিষ্ট্য, মানে কি কি ক্যারেক্টার থাকবে দ্রবণের। অবশ্যই এটা একটা সমসত্ব মিশ্রণ হবে, যেখানে কণাগুলোর আকার 1 ন্যানোমিটারের চেয়ে ছোট হবে। আর এই দ্রবণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে ফিল্টার পেপারের সাহায্যে একটি থেকে আরেকটিকে কি করা যাবে না, পৃথক করা যাবে না। এর পরের পয়েন্টটা দেখো যে দ্রবণের উপাদানগুলিকে নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়। তার মানে আমরা সংযুক্তি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। আর দ্রবণটি সবসময় কি হবে, স্বচ্ছ প্রকৃতির হবে। এগুলো আমরা মোটামুটি গতদিন আমরা আলোচনা করেছিলাম আমাদের এই পয়েন্টগুলো। এবং এরপরে যে আমরা পয়েন্টটা দেখতে পাচ্ছি যে দ্রবণের প্রকারভেদ, দ্রবের পরিমাণের উপর ভিত্তি করে আমরা গতদিন আমরা পড়েছিলাম যে সম্পৃক্ত দ্রবণ, তারপর অসম্পৃক্ত দ্রবণ, আর হলো অতিপৃক্ত দ্রবণ। আমাদের 3 ধরনের দ্রবণ আছে। তা একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে যদি সর্বোচ্চ পরিমাণ দ্রব উপস্থিত থাকে তখন যে দ্রবণ সেটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। আর নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব উপস্থিত থাকে, মানে অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা যদি কম পরিমাণ দ্রব যোগ করে আমরা কোনো যদি দ্রবণ প্রস্তুত করি তাহলে তাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলবো। আর সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব উপস্থিত থাকে তা অপেক্ষা যদি বেশি পরিমাণ দ্রব নিয়ে আমরা যদি কোনো দ্রবণ প্রস্তুত করি তাহলে সেক্ষেত্রে সেই দ্রবণটিকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলবো। এগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা একটু নতুন সংযোজন করেছি দ্রবণের প্রকারভেদ আরেকটা, সেটা হলো শক্তিমাত্রার উপর ভিত্তি করে। হয়তো তোমরা ইতিমধ্যে জানো এই শব্দগুলো, যে আমাদের মোলার দ্রবণ আছে, মোলাল দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, নরমাল দ্রবণ, বিভিন্ন ধরনের দ্রবণ রয়েছে। তা এগুলোর ডেফিনেশন গুলো আমরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব না, পরবর্তী কোনো একটি ক্লাসে এই ডেফিনেশন গুলো আমরা ক্লিয়ার করব। তা এই আলোচনাগুলো ছিল আমাদের মোটামুটি গত দিনের পড়া, যেটা আমরা আজকে আবার রিভিউ করলাম। তাহলে চলো আজকে আমাদের যে নতুন যে পড়া সেই পড়ায় আমরা চলে যাই। তা আজকে আমরা দ্রাব্যতা, সলিউবিলিটি, তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে দ্বিতীয় অধ্যায় আছে গুণগত রসায়ন, তার প্রায় শেষ অংশে দ্রাব্যতা আমরা দেখতে পাই। সেই অংশটা আমরা পড়বো। এবং সাধারণত এইচএসসি পরীক্ষায় দ্রাব্যতা বা এই পার্টের যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো থেকে সাধারণত 2-1টি অঙ্ক থাকে, সে কারণে আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো। তা প্রথমে আসো যে দ্রাব্যতা বলতে আসলে আমরা কি বুঝবো। আমরা ডেফিনিশনটা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা যায় তাকেই দ্রাব্যতা বলে। অর্থাৎ যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে আমরা সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ হয়,
দ্রবের সেই পরিমাণকেই আমরা কি বলতেছি, দ্রাব্যতা বলতেছি। আমি আরেকবার বলতেছি, খেয়াল করো যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক মানে পানি, সাধারণত পানি ব্যবহার করা হয়। 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যত গ্রাম আমরা দ্রবীভূত করতে পারি এবং সেই দ্রবণটা যদি সম্পৃক্ত দ্রবণ হয়, তখন আমরা যে পরিমাণ দ্রব আমরা যোগ করেছিলাম সেই পরিমাণটাকেই আমরা কি বলতেছি, আমরা দ্রাব্যতা বলতেছি। এখন আমরা সাধারণত দ্রাব্যতাকে অ্যাস দ্বারা প্রকাশ করা হয়, সলুবিলিটি থেকে আমরা অ্যাস শব্দটা ব্যবহার করতেছি। এরপর আসো দ্রাব্যতার যে প্রকাশ, আমরা কিভাবে দ্রাব্যতার প্রকাশ করব বা কিভাবে আমরা দ্রাব্যতাটা নির্ণয় করব সেটা আমরা দেখি। যে দ্রাব্যতা সমান সমান আমরা দেখতে পাচ্ছি দ্রবের ভর, এবং সেই দ্রবের ভরটা গ্রাম এককে হবে ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর, এটাও গ্রাম এককে। তার মানে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100, এটাকে আমরা বলতেছি হলো দ্রাব্যতা। এটা যদি আমরা গাণিতিক ভাবে যাই, এখানে দ্রাব্যতাকে অ্যাস দ্বারা প্রকাশ করা হচ্ছে, তারপর দ্রবের ভর ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হচ্ছে যেটা গ্রাম এককে আছে, আর ক্যাপিটাল এম যেটা সেটা হলো দ্রবণের ভর, এটাও গ্রাম এককে। আমরা এখানে সূত্রটা দেখতে পাচ্ছি যে S ইকুয়াল টু m ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তা এখানে ক্যাপিটাল এম দ্রবণ থেকে আমরা দ্রবটা মানে স্মল এম হলো দ্রব, সেই দ্রবটা বাদ দিচ্ছি, তার মানে এখানে কি থাকবে, এখানে দ্রাবক থাকবে। তার মানে ক্যাপিটাল এম মাইনাস এম স্মল এম, এটা হলো দ্রাবকের পরিমাণ বা দ্রাবকের ভর। ঠিক আছে, এই রিলেটেড বা এই সূত্র দ্বারা আমরা কিছু ম্যাথ করব। তা এই ম্যাথ করার পূর্বে আমরা একটু জেনে নেব, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপর আমাদের একটু জানতে হবে এটা, সেটা হলো যে দ্রাব্যতা কোন কোন ক্যারেক্টারের কারণে দ্রাব্যতার মান পরিবর্তিত হবে, অর্থাৎ দ্রাব্যতার উপর প্রভাব বিস্তারকারী যে সকল নিয়ামক রয়েছে। আমরা সেই নিয়ামকগুলো একটু দেখে নেই যে কোন নিয়ামকের কারণে দ্রাব্যতা পরিবর্তিত হয়। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দ্রবের প্রকৃতি, মানে দ্রবটা কোন প্রকৃতির, সেটা আয়নিক প্রকৃতির না সমযোজী প্রকৃতির, আর সমযোজী যদি হয়ে থাকে সেটা পোলার না অপোলার। একই কথা দ্রাবকের ক্ষেত্রে আমরা সেটা দ্রাবক দেখব যে পোলার যৌগ না অপোলার যৌগ, কারণ এখানে একটা নীতি রয়েছে যেটা আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এরপর আছে হলো তাপমাত্রা। আমরা জানি যে যেহেতু একটা তরল পদার্থ, দ্রবণ বলতে সাধারণত আমরা তরল বুঝি, যদিও গ্যাসীয় সিস্টেমেও তোমার দ্রবণ রয়েছে, কিন্তু তাপমাত্রা দ্বারা এই দ্রবণটা ব্যাপকভাবে প্রভাবিত হয়, সেখানে দ্রাব্যতার উপরও তাপমাত্রার বেশ ভালো প্রভাব রয়েছে। তারপর চাপ, তবে চাপটা আমাদের একটু মনে রাখতে হবে, সাধারণত গ্যাসীয় সিস্টেম, যেটা তোমাদের একটু আগে বলেছিলাম যে আমাদের দ্রবণ কিন্তু গ্যাসীয় হতে পারে, তাহলে সেই গ্যাসীয় সিস্টেমের উপর মূলত আমরা চাপের প্রভাব দেখতে পাবো। তারপর রয়েছে সম-আয়ন প্রভাব। একই ধরনের আয়ন যখন কোনো তড়িৎ বিশ্লেষণ, দুইটি তড়িৎ বিশ্লেষণের মধ্যে উপস্থিত থাকে, তখন আমরা এই প্রভাবগুলো আমরা দেখতে পাবো, এটাকে আমরা সম-আয়ন প্রভাব বলতেছি। এখানে এই যে দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের যে প্রভাব রয়েছে, তাহলে এই প্রভাবগুলো সবগুলোই আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা মূলত যে কাজটা করব সেটা হলো আমরা দ্রাব্যতার একটা সূত্র দেখতে পাচ্ছি যে m into 100 divided by capital M minus small m, অর্থাৎ দ্রবের ভর into 100 divided by দ্রাবকের ভর। এই এখানে যে আমরা দ্রাব্যতার যে সূত্রটা দেখতে পাচ্ছি, এই সূত্র দ্বারা বেশ কিছু ম্যাথ, বিশেষ করে আমাদের সিকিউতে প্রয়োগমূলক প্রশ্নে, তারপর অনেক ক্ষেত্রে এমসিকিউতে চলে আসে। তাহলে এই রিলেটেড কিছু ম্যাথ আমরা সলভ করব। আমরা একটু ম্যাথ গুলো দেখি। প্রথমে আসো আমরা একদম করে দেওয়া আছে, আমরা একটু একটা ম্যাথ দেখি। যেখানে টেম্পারেচার দেওয়া আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 42 হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। তাহলে খেয়াল করো প্রিয় ছাত্রছাত্রীরা, যেখানে দ্রাব্যতার মান দেওয়া আছে, অর্থাৎ S এর মানটি এখানে দেওয়া আছে,
তারপর 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ ক্যাপিটাল এম এর মানটা এখানে দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে কি প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে দ্রবের পরিমাণ অর্থাৎ স্মল এমটা আমাদের এখানে বের করতে হবে। তা আমরা এটা দেখতে পাচ্ছি এখানে যে সূত্র যথারীতি দ্রাব্যতার সূত্র as equal to m into 100 divided by capital M minus small m। এখন তোমাদের একটু খেয়াল করতে হবে, আমরা এই সূত্রটা প্রচলিত বেশি, কিন্তু বই ভেদে এই সূত্রটা একটু ভিন্ন থাকতে পারে। তা আমরা মানগুলো বসানোর পর আমরা যে মানটা দেখতে পাচ্ছি যে এখানে ক্যালকুলেশন করার পর 29.577 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো আমাদের দ্রবের ভর অর্থাৎ 29.58 গ্রাম যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড 100 গ্রাম আমরা সম্পৃক্ত দ্রবণের মধ্যে আমরা দ্রবীভূত করি, তখন দ্রবণটির দ্রবীভূত থাকে তখন দ্রবণটির দ্রাব্যতা কত হবে 42। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে একটা টেম্পারেচার ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে দ্রাব্যতার যে সূত্র তোমরা দেখতে পাচ্ছ সেই সূত্রে আসলে টেম্পারেচারের তেমন কোনো প্রয়োগ নেই। তার মানে এটা অনেকটা আমরা বলতে পারি যে আলংকারিক পদ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, হয়তো তোমাদের একটু কনফিউজ করার জন্য যে এখানে টেম্পারেচার দ্বারা আসলে আমরা কি করব, তা হয়তো অঙ্কটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আসলে টেম্পারেচার এখানে কোনো ফাংশন নেই। তা চলো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা একটু সলভ করি। কিছুটা একই রকম টাইপের। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তাপ দিয়ে বাষ্পীভূত করার পর 60 গ্রাম কঠিন অবশেষ পাওয়া গেল, অর্থাৎ দ্রবের পরিমাণ কিন্তু এখানে উল্লেখ করেছে একটু অন্যভাবে। আমাদের এক্ষেত্রে দ্রাব্যতা বের করতে হবে। তা এখানে দেখো যে তোমাদের বলেছিলাম যে বইভেদে সূত্রটা একটু ভিন্ন, মানে পদগুলো ভিন্ন কিন্তু মূল জিনিসগুলো একই আছে, যথারীতি এস আছে 100, আর আমরা যেটা আগের অঙ্কে স্মল এম ছিল এখানে আমরা সেটা এক্স দেখতে পাচ্ছি এবং ক্যাপিটাল এম এর পরিবর্তে ভি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ আমাদের ভি এর বা যেটা ক্যাপিটাল এম এর মানটা এখানে 300 আর এক্স অর্থাৎ স্মল এম এটার মানটা হলো 60। ঠিক আছে, এবং ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্রাব্যতা হলো 25। ঠিক আছে, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। তা আমরা আসো আরেকটু ডিপলি মানে অঙ্ক করি, একটু অঙ্কের গভীরে আমরা প্রবেশ করি। সাধারণত এই অঙ্কগুলো এমসিকিউতে থাকে, তবে অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন এই ম্যাথগুলো আমাদের চলে আসে, অনেক সহজ এই ম্যাথগুলো। চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথটায় যাই। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি যৌগের দ্রাব্যতা দেওয়া আছে এবং এই যৌগটির সাহায্যে 500 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাইলে কতটুকু দ্রব ও পানি দরকার, অর্থাৎ ম্যাথটা একটু বড় ভালো করে তোমরা দেখো যে দ্রাব্যতা অর্থাৎ এস এর মান দেওয়া আছে, তারপর সম্পৃক্ত দ্রবণ মানে ক্যাপিটাল এম এর মানটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কতটুকু দ্রব ও পানির দরকার, অর্থাৎ আমাদের বের করতে হবে দ্রাবকের পরিমাণ বের করতে হবে, পানির পরিমাণ আর একটা হলো দ্রবের পরিমাণ বের করতে হবে। যথারীতি সূত্র তোমরা ইচ্ছে করলে এক্স এর পরিবর্তে স্মল এম ব্যবহার করতে পারো, ভি এর পরিবর্তে ক্যাপিটাল এম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। এখানে আমরা যেহেতু দ্রাব্যতার মান দেওয়া আছে এবং সহজেই আমরা দেখো স্মল এম অর্থাৎ দ্রবের পরিমাণ আমরা বের করেছি, তাহলে ক্যালকুলেশন করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দ্রবের পরিমাণ হলো 166.67 আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখন খেয়াল করো যে এখানে যেটা পরবর্তীতে আমরা দ্রাবক বের করেছি, তার দ্রাবকের পরিমাণটা হলো যেখানে মানে দ্রবণ থেকে দ্রবণের পরিমাণ হলো 500, সেখান থেকে আমরা দ্রবের পরিমাণটা মানে 166.67 এটা আমরা বাদ দিয়েছি। তার বাদ দেওয়ার কারণে আমরা দ্রাবক অর্থাৎ 333.33 গ্রাম আমরা দ্রাবকের পরিমাণ পেয়েছি। তাহলে দেখতেই পাচ্ছ যে অঙ্কগুলো আমাদের বিভিন্ন ভাবে থাকে। তা তোমরা একটু অঙ্কের মধ্যে, যেহেতু এটা আমি আসলে একটা ছবি উঠিয়ে মানে একটা বই থেকেই করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ
যে ম্যাথের আমাদের দ্বিতীয় লাইনে SE লেখা আছে, আচ্ছা তোমাদের কাছে মনে হতে পারে যেটা আবার কি জিনিস, আসলে এটা এখানে x হবে, ঠিক আছে, এটা x হবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর অঙ্কের 100 প্লাস 50 এটা কাটাকাটি করা হয়েছে, সে কারণে আমরা এখানে 2x আমরা দেখতে পাচ্ছি, যেটা পরবর্তীতে ঠিক আছে, সেখানে তোমরা SE এর পরিবর্তে এখানে x কাউন্ট করবে, তাহলে আমাদের ম্যাথটা আমাদের সঠিক হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী আমরা ম্যাথে চলে যাই। এখানে একটু ভিন্নতা আনা হয়েছে এই ম্যাথটাতে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে টেম্পারেচার, তোমরা ইতিমধ্যে বুঝেছো যে টেম্পারেচার আসলে ওই ধরনের কোনো ফ্যাক্ট নেই। তা 50 মিলি সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম ভরের একটি লবণ দ্রবীভূত আছে। তার মানে এখানে দ্রবণের পরিমাণ উল্লেখ করেছি, কিন্তু দ্রবণের পরিমাণটা একটু খেয়াল করো, যেখানে আগের অঙ্কগুলোতে কিন্তু গ্রামে দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে দ্রবণের পরিমাণটা মিলিতে দেওয়া আছে। কিন্তু যথারীতি আবার দেখো যে 30 গ্রাম ভরের একটি লবণ, অর্থাৎ দ্রবটা কিন্তু আমাদের কিসে দেওয়া আছে, দ্রবটা কিন্তু আমাদের গ্রামে দেওয়া আছে। এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব হলো 1.25, ঠিক আছে। তা এখন আপেক্ষিক গুরুত্ব হয়তো তোমরা অনেকেই জানো, তারপরে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আপেক্ষিক গুরুত্বের সাহায্যে মূলত আয়তনের সাথে ভরের একটা রিলেশন দেওয়া থাকে আপেক্ষিক গুরুত্বের মান থেকে, সেটা আমরা বুঝতে পারি। এখানে দ্রবণটির আপেক্ষিক গুরুত্বের মান 1.25, তোমরা এটা দেখতে পাচ্ছ, খেয়াল করো যে আপেক্ষিক গুরুত্ব, এটার অর্থ হলো যে 1 মিলি দ্রবণের ভর 1.25 গ্রাম। কিন্তু এখানে যদি মনে করো অন্য একক থাকতো, যেমন আমরা কেজি যদি দেওয়া থাকতো, তাহলে আমরা হয়তো বলতাম 1 লিটার দ্রবণের ভর 1.25 কেজি। কিন্তু এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করা হয়নি বা আমাদের গ্রাম মিলি আমরা দেখতে পাচ্ছি, সে কারণে আমরা যেটা ধরে নিব যে 1 মিলি দ্রবণের ভর 1.25। তাহলে আমাদের দ্রবণ কতখানি আছে, সম্পৃক্ত দ্রবণ 50 মিলি, তাহলে 50 ইন্টু 1.25 অর্থাৎ 62.5 গ্রাম হলো আমাদের দ্রবণের ভর, ঠিক আছে, যেটা এখানে প্রশ্নের মধ্যে একটু ঘুরিয়ে 50 মিলি দেওয়া ছিল। তাহলে 50 মিলিটা আমরা গ্রামে কনভার্ট করলাম, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো যে 1 মিলি দ্রবণের ভর হলো 1.25, যেটা আমরা আপেক্ষিক গুরুত্ব থেকে পেয়েছি। তাহলে 50 মিলি দ্রবণের ভর হবে 1.25 ইন্টু 50 অর্থাৎ 62.5 গ্রাম। এরপর আমরা যেহেতু দ্রবণের পরিমাণ পেয়ে গেছি, লবণের ভর 30 গ্রাম দেওয়া আছে, তাহলে আমরা দ্রাবকের ভর আমরা সহজেই বের করতে পারতেছি। দ্রাবক 62.5 মাইনাস 30 অর্থাৎ 32.5 গ্রাম, এবং যথারীতি আমাদের আগের সূত্র, তাহলে সেখানে দ্রবের ভর 30 ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর, ঠিক আছে। তো দ্রাবকের ভর হলো 32.5, তাহলে এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের দ্রাব্যতার মান আসতেছে 92.30। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। তা চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তা দেখো, এটা আরেকটু গভীর অঙ্ক, মানে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি দুটো টেম্পারেচার ব্যবহার করা হয়েছে। একটা হলো আমরা প্রশ্নটা প্রথমে একটু দেখে নেই যে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 60 এবং 85 দেওয়া আছে। তা পরবর্তীতে বলা হয়েছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে পড়ে। আমরা আশা করি অসম্পৃক্ত শব্দটা সবাই ক্লিয়ার, নয়তো যদি ক্লিয়ার না থাকে তোমরা আজকের ভিডিওর প্রথম অংশটা একটু দেখে নেবে। তা ওই দ্রবণকে সম্পৃক্ত রাখতে আর কত গ্রাম দ্রব যোগ করতে হবে। আমরা 35 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে গিয়েছি, তা সেখানে আমাদের যাওয়ার পর দ্রবণটা কি হয়ে গেছে, অসম্পৃক্ত হয়ে গেছে। তা এখন অসম্পৃক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের সম্পৃক্ত করার জন্য কতখানি দ্রব যোগ করতে হবে। তা সে কারণে আমরা প্রথমে যেটা কাজ করব, আমরা দুইটা টেম্পারেচার, এবং তোমরা ইতিমধ্যে দেখেছো আসলে সূত্রে আমাদের টেম্পারেচারের তেমন কোনো প্রয়োগ নেই। তাহলে প্রথমে আসা যে অঙ্কটা আমরা কিভাবে সলভ করি সেটা আমরা একটু দেখি। খেয়াল করো
যে দ্রাব্যতার মান আমাদের 35°C তাপমাত্রায় দেওয়া আছে হলো 60। তাহলে এই 60 থেকে আমরা যেহেতু দ্রবণের পরিমাণ আমাদের 50 গ্রাম দেওয়া আছে, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা দেখো মানগুলো বসিয়েছি। এট ফার্স্ট আমরা প্রথম ক্ষেত্রে 35°C এর জন্য আমরা করেছি, এবং সেখান থেকে আমরা দেখো m অর্থাৎ স্মল m যেটা দ্রবের ভর, সেটা পেয়েছি হলো 18.75 গ্রাম। তা তোমরা অবশ্যই এটা সাথে সাথে ক্যালকুলেশন এটা করে ফেলবে, তাহলে দেখবে শিখা হয়ে গেছে। আবার একই জিনিস বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবা যে তোমাদের পারফরমেন্স ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। এর পরবর্তীতে দেখো যে 18.75 গ্রাম, তা এই মানটা আমরা পরবর্তীতে এই মানটা ব্যবহার করে আমরা দ্রাবকের ভরটা বের করেছি। আমাদের দ্রবণের পর প্রশ্নে দেওয়া ছিল আমাদের 50 গ্রাম, এবং আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের দ্রবের ভর এসেছে হলো 18.75 গ্রাম। তাহলে আমরা দ্রাবকের ভর আমরা পেয়ে গেলাম 31.25 গ্রাম। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দ্রাব্যতা দেওয়া আছে হলো 85, এবং পরবর্তীতে এই 85টা ব্যবহার করে এবং দ্রাবক যেটা আমরা প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 31.25 গ্রাম, সেই দ্রাবকটা এবং দ্রাব্যতা 85 ব্যবহার করে 50°C তাপমাত্রায় আমরা দ্রবের পরিমাণ আমরা বের করেছি হলো, তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশনটা, 26.56 গ্রাম। এটা হলো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ 50°C তাপমাত্রায় দ্রবের পরিমাণটা। এখন খেয়াল করো যে আমাদের কাছে 35°C তাপমাত্রায় দ্রব্য ছিল 18.75 গ্রাম, এবং আমরা দেখতে পাচ্ছি 50°C তাপমাত্রায় দ্রবণটি যদি সম্পৃক্ত করতে চাই, তাহলে আমাদের দ্রব্য লাগবে হলো 26.56 গ্রাম, কিন্তু আমাদের হাতে আছে হলো 18.75 গ্রাম, তোমরা যেটা দেখতে পাচ্ছ। সে কারণে আমাদের কি করতে হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে 26.56 থেকে আমরা 18.75 গ্রাম আমরা বিয়োগ করেছি, অর্থাৎ ডিফারেন্সটা আমরা এখানে এনেছি 7.815 গ্রাম। তার মানে এই পরিমাণ দ্রব্য আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, যদি 50°C তাপমাত্রায় আমরা দ্রবণটি কি করতে চাই, সম্পৃক্ত রাখতে চাই। আশা করি ম্যাথটা সবাই বুঝেছো, এবং এই রিলেটেড ম্যাথগুলো তোমাদের প্রায় সবার বইয়ে আছে, এবং সেই কারণে এই ম্যাথগুলো একটু করে ফেলবে, পড়া জমাবে না, প্রতিদিনের পর প্রতিদিনগুলো কমপ্লিট করে ফেলবে, তাহলে দেখবা একটা সময় পরে তোমার পড়ালেখাটা কিছু ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা এই হলো আমাদের দ্রাব্যতা রিলেটেড ম্যাথ। তোমরা আরো কিছু ম্যাথ অবশ্যই বই থেকে করবে। আমরা একটু অন্য কথায় যাব। তা পর্যায় সারণী তোমাদের সামনে আছে। তা এই পর্যায় সারণীটা একদম খুব ভালোভাবে তোমাদের থাকতে হবে, জানা থাকতে হবে, বিশেষ করে কোন ব্লক। আমরা জানি এখানে 4টা ব্লক রয়েছে, এস ব্লক, ই ব্লক, ডি ব্লক, তারপর এফ ব্লক, তারপর বিভিন্ন গ্রুপ রয়েছে, 18টি গ্রুপ রয়েছে, তারপর 7টি পর্যায় রয়েছে, তারপর অবস্থান্তর মৌল, আন্ত অবস্থান্তর মৌল, এগুলো তোমরা 9 পড়েছো, এগুলো রয়েছে। এখন তোমাদের কাছে একটা কি করব, রিকোয়েস্ট করব, সেটা হলো আমাদের কেমিস্ট্রির বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো আমাদের লাগবে। অন্তত তোমরা যে কাজটা করবা, পারমাণবিক সংখ্যা 1 থেকে 36 পর্যন্ত, আমি আবারও বলতেছি 1 থেকে 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যার আর সকল মৌলগুলোর নাম, তাদের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রনীয় কাঠামো এবং পারমাণবিক ভর, এই জিনিসগুলো একটু কষ্ট করে একটু শিখে ফেলবে। তোমাদের সবার কাছে বই আছে, এবং বইয়ের মধ্যে পর্যায় সারণী দেখতে পাবা, সেখানে ভরগুলো দেওয়া আছে, পারমাণবিক ভর, সংকেত, এগুলো একটু শিখে ফেলবে। ঠিক আছে, বা পর্যায় সারণী সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া থাকা দরকার। যদি আইডিয়া থাকে তাহলে তোমার কেমিস্ট্রি পড়াটা অনেকটাই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তা যদি আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে, তা প্রথমেই নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের ক্লাসটি বুঝতে সমস্যা হয় কন্ট্যাক্ট করে নেবে। তা ভালো সবাই, আল্লাহ হাফেজ।